প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ভিত্তিক যে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকের ক্লাস পরিচালনায় আছি আমি, নিশাত জাহান, প্রভাষক, মার্কেটিং বিভাগ, ইসলামিয়া কলেজ, চট্টগ্রাম। তো আজকের ক্লাসটি হবে বাজারজাতকরণ নীতিমালা, এই কোর্সটির থেকে মূল্য একটি চ্যাপ্টার আছে তার উপর। তো প্রিন্সিপালস অফ মার্কেটিংয়ে অনেকগুলো চ্যাপ্টার আছে, তার মধ্যে মূল্য চ্যাপ্টারটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই কারণেই আজকের ক্লাসটিতে মূল্য চ্যাপ্টার থেকে কিছু টপিক নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি শুধুমাত্র যে প্রিন্সিপালস অফ মার্কেটিংয়ে আছে তা নয়, মার্কেটিং ম্যানেজমেন্ট নামে একটি কোর্স আছে, সেখানেও এই চ্যাপ্টারটি আছে। তো আজকের ক্লাসে কি কি আলোচনা করব সেটি আগে বলে দেই। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো মূল্য কী, মূল্য নির্ধারণের উদ্দেশ্যসমূহ কী কী, মূল্য নির্ধারণের সাধারণ কিছু পদ্ধতি আছে, সেগুলো নিয়েই আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো প্রথমে আসছি মূল্য কী। মূল্য শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। যে কোনো প্রতিষ্ঠানকে তার পণ্য বা সেবা বাজারে পরিচিত করানোর জন্য বা প্রত্যাশিত মুনাফা লাভ করার জন্য মূল্য নির্ধারণ করতে হয়। মূল্য বাজারজাতকরণ মিশ্রণের কিন্তু এটি অনেক গুরুত্বপূর্ণ উপাদান। বাজারজাতকরণ মিশ্রণের 4টি গুরুত্বপূর্ণ উপাদানের অন্যতম হলো প্রাইস। তো আমরা যখন কোনো পণ্য বা সেবা ক্রয় করতে যাই, তার জন্য আমাদেরকে কিছু পে করা লাগে বা কিছু ব্যয় করতে হয়, অথবা বলতে পারি কিছু প্রতিদান দিতে হয়। তো ওই ব্যয়টা বা ওই প্রতিদানকেই আমরা বলে থাকি ওই পণ্য বা সেবার মূল্য। তো এই কথাটিকেই যদি আমি ডেফিনিশন আকারে সাজাই, তাহলে দাঁড়ায় কোনো দ্রব্য বা সেবা কাজের বিনিময়কে যখন আমরা টাকার অঙ্কে প্রকাশ করি, তখনই তাকে মূল্য বলা হয়। অর্থাৎ যদি আমি একটি কলম কিনি যার মূল্য 5 টাকা, বা এটি 5 টাকা দিয়ে কলম কিনলাম, তাহলে আমরা বলে থাকি এই কলমটির মূল্য হলো 5 টাকা, অর্থাৎ কলমটি কিনতে আমার ব্যয় হলো 5 টাকা। ফিলিপ কটলারের একটা ডেফিনেশন আছে মূল্য নিয়ে, আমি সেটি বলছি। প্রাইস ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি কাস্টমার্স হ্যাভ টু পে অবটেন দ্য প্রোডাক্ট। অর্থাৎ মূল্য হলো অর্থের পরিমাণ যা ভোক্তারা পণ্য অর্জনের জন্য প্রদান করে থাকে। সহজভাবে বলতে গেলে, একটু আগে যেটা বললাম যে কোনো পণ্য বা সেবা যখন আমরা কিনতে যাই, আমাদের যেটি ব্যয় হয় সেটি হলো ওই পণ্য বা সেবার মূল্য। তো এখন আসি মূল্য নির্ধারণের উদ্দেশ্যগুলো কী কী। কেন আমি আমার পণ্য বা সেবার জন্য মূল্য নির্ধারণ করব? অনেকগুলো উদ্দেশ্যই আছে। একজন বাজারজাতকারীকে তার উদ্দেশ্যটা আগে ক্লিয়ার হয়ে নিতে হয়, তারপরে তার পণ্য বা সেবার মূল্য নির্ধারণ করতে হয়, নতুবা সে আশানুরূপ সফলতা পাবে না। তো মূল্য নির্ধারণের উদ্দেশ্যগুলোর মধ্যে কিছু উদ্দেশ্য হলো, যা আমি ইনভেস্ট করেছি, অর্থাৎ যেটা আমি বিনিয়োগ করেছি তার থেকে মুনাফা লাভ করা, আশানুরূপ মুনাফা লাভ করা, অথবা হতে পারে সর্বোচ্চ মুনাফা লাভ করা, বাজারের একটা নির্দিষ্ট স্থান দখল করা, এটিও মূল্যের উদ্দেশ্য হতে পারে বা মূল্য নির্ধারণের উদ্দেশ্য। বিক্রয়ের পরিমাণ বাড়ানো, এটাও একটা উদ্দেশ্য। আমার যা সেল এখন হচ্ছে, পরবর্তীতে সেল আরও বাড়ানো, তো সেই হিসেবে আমার প্রাইসটাকে সেট করা, এটাও আমার উদ্দেশ্য হতে পারে। তারপর সন্তোষজনক মুনাফা অর্জন করা, অথবা হতে পারে আমার প্রতিযোগিতা মোকাবেলা করা। তো এই উদ্দেশ্যগুলো যদি একজন বাজারজাতকারীর কাছে ক্লিয়ার থাকে বা একজন ব্যবসায়ীর কাছে ক্লিয়ার থাকে, তাহলে তার পণ্য বা সেবার মূল্য নির্ধারণ করতে সহজ হয়। বিশেষ করে প্রতিযোগীদের মোকাবেলা, বাজার শেয়ার সর্বোচ্চকরণ, বিনিয়োগের উপর নির্দিষ্ট অনুপাতে মুনাফা অর্জন, মূল্য স্থিতিশীলতা সংক্রান্ত বিভিন্ন ধরনের উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই মূল্যটি নির্ধারণ করতে হয়। তো এখন আমরা আসি আজকের ক্লাসের ইম্পর্টেন্ট যে টপিক, সেটি হচ্ছে জেনারেল প্রাইসিং স্ট্র্যাটেজি বা জেনারেল প্রাইসিং অ্যাপ্রোচেস। মূল্য নির্ধারণের সাধারণ কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আলোচনা করব। এগুলো হলো অ্যাজ ইউজুয়াল যেগুলো বাজারজাতকারী বা সাধারণ ব্যবসায়ীরা
এগুলো অ্যাপ্লাই করে থাকে। এই পদ্ধতিগুলো থেকে যখন যেটা সুইটেবল পরিস্থিতি বুঝে এই পদ্ধতিগুলো থেকে প্রাইস সেট আপের জন্য মেথডস অ্যাপ্লাই করতে হবে। তো এখানে মূল্য নির্ধারণের পদ্ধতিগুলোকে আমি একটু ছক আকারে সাজিয়েছি। 5টি পদ্ধতি আছে। এগুলো কিন্তু জেনারেল প্রাইসিং স্ট্র্যাটেজি, মানে সাধারণভাবে একজন মার্কেটার এই পদ্ধতিগুলোর যে কোনো একটি অ্যাপ্লাই করতে পারে বা তার যেটা ইচ্ছা। তো এখানে প্রথম পদ্ধতিটি হলো খরচভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি, অর্থাৎ কস্ট বেসড প্রাইসিং স্ট্র্যাটেজি। সেকেন্ড ওয়ান ক্রেতাভিত্তিক মূল্য নির্ধারণ, অর্থাৎ কাস্টমার বেসড প্রাইসিং স্ট্র্যাটেজি। এটির আরও একটি নাম আছে, সেটি হলো ভ্যালু বেসড প্রাইসিং স্ট্র্যাটেজি বা ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। 3 নম্বরে আছে প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি, যেটিকে আমরা বলি কম্পিটিটিভ বেসড প্রাইসিং স্ট্র্যাটেজি। এরপরে হলো চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি, এটিকে বলে ডিমান্ড বেসড প্রাইসিং স্ট্র্যাটেজি। এছাড়া আরও কিছু পদ্ধতি আছে যেগুলোকে অন্যান্য পদ্ধতি হিসেবে রাখা হয়েছে। তো প্রথমে আসছি খরচ ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি বা কস্ট বেসড প্রাইসিং স্ট্র্যাটেজিটা কি। এটি হলো মূলত উৎপাদন ব্যয় কাঠামোকে প্রাধান্য দিয়ে তার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা। অর্থাৎ আমার যে ব্যয় হচ্ছে বা একজন বাজারজাতকারীর একটি পণ্য তৈরি করতে যা ব্যয় হচ্ছে তার উপর বেস করে সেই পণ্যটার মূল্য নির্ধারণ করা। এটিকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হলো কস্ট প্লাস প্রাইসিং স্ট্র্যাটেজি, যেটাকে খরচ যোগ বা ব্যয় যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি বলে। আরেকটি আছে ভারসাম্যবিন্দু মূল্য নির্ধারণ পদ্ধতি বা ব্রেক ইভেন প্রাইসিং বলা হয়। তো এই দুটো কি কি একটু করে বলি। খরচ যোগ বা ব্যয় যোগ মূল্য নির্ধারণ পদ্ধতিটি হলো একজন মার্কেটারের একটা পণ্য বা তার প্রোডাক্টটি পার ইউনিট প্রডিউস করতে যতটুকু খরচ হচ্ছে তার সাথে সে কতটুকু মুনাফা লাভ করতে চায় সে অতটুকু যোগ করে দিয়ে প্রাইস সেট করা। অর্থাৎ যা তার উৎপাদন ব্যয় দাঁড়ায়, যতটুকু খরচ হয় ওই খরচের সাথে আরও কিছু যোগ করে দিয়ে আরও কিছুটা এখানে তার মুনাফা, সে কতটুকু মুনাফা লাভ করতে চাচ্ছে ততটুকু যোগ করে দিয়ে একটা প্রাইস নির্ধারণ করা। তো এটিকে আমরা একটা ম্যাথ আকারে বা এক্সাম্পল আকারে প্রকাশ করতে পারি। যেমন আমরা ধরে নেই যে কোনো একটা XYZ যে কোনো একটা কোম্পানি এটা প্রোডাক্ট তৈরি করছে। তো তার প্রোডাক্টের পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট, অর্থাৎ একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হলো 20 টাকা। এগুলো সবগুলোই কিন্তু অ্যাজাম্পশন, এগুলোই যে ধরতে হবে এমন কোনো কথা নেই, এগুলো অ্যাজিউম করে নেওয়া। মানে কতটুকু আমার প্রাইস প্রোডাকশন কস্ট, তারপরে সেই অনুসারে আমি কতটুকু অ্যাড করব আমার পণ্য বা সেবাটার জন্য। তো এখানে পার ইউনিট ভেরিয়েবল কস্ট আমি ধরে নিলাম 20 টাকা, ফিক্সড কস্ট হলো আমার 6 লক্ষ টাকা, এছাড়া আছে প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ 1 লক্ষ টাকা। তা এখন আমাকে প্রথমে বের করে নিতে হবে পার ইউনিট প্রোডাকশন কস্ট। তো পার ইউনিট প্রোডাকশন কস্টটা অর্থাৎ আমার উৎপাদন ব্যয় কত, প্রতি একক উৎপাদন ব্যয়টি কত, এটি বের করার জন্য আমার একটি ফর্মুলা আছে, সেটি হলো একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যোগ মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই মোট বিক্রয়ের পরিমাণ। তো আমার পার ইউনিট ভেরিয়েবল কস্ট দেওয়া ছিল 20 টাকা, তো 20টা এখানে বসালাম। এরপরে ফিক্সড কস্ট ছিল 6 লক্ষ টাকা আর বিক্রয় পরিমাণ হচ্ছে 1 লক্ষ, অর্থাৎ 6 লক্ষকে 1 লক্ষ দিয়ে ভাগ করলে থাকে এখানে 6। তাহলে আমার 20 + 6 অর্থাৎ 26 টাকা হলো আমার পার ইউনিট প্রোডাকশন কস্ট, মানে প্রতি ইউনিটে আমার 26 টাকা করে খরচ হয়। তো এখন 26 টাকা যদি আমি নির্ধারণ করি তাহলে কিন্তু আমি কোনো মুনাফা পাবো না। তাই আমি কতটুকু মুনাফা অর্জন করতে চাই সেটি যোগ করে দিয়েই ওই পণ্য বা সেবার মূল্য নির্ধারণ করতে হবে। তো ধরে নিলাম কোম্পানিটা তার বিক্রয়ের উপর 10% হারে মুনাফা অর্জন করতে চায়। এখানে দিলাম আমি 10% হারে মুনাফা অর্জনের যে বিষয়টা সেটা। এখন আমি প্রাইসটা কিভাবে সেট করব, মানে পার ইউনিট সেলিং প্রাইসটা কত হবে, পার ইউনিট সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্যটা আমার কত হবে সেটি এখন আমাকে বের করতে হবে। এই বের করার একটি ফর্মুলা আছে, এটি বের করার একটি ফর্মুলাটি হলো মুনাফার হারকে যদি আমরা 1 থেকে বাদ দিই, অর্থাৎ 1 -
প্রফিট রেট, মুনাফার হারকে যদি আমরা 1 থেকে বাদ দিই যা পাই, উৎপাদন ব্যয়কে যদি আমরা সেটা দিয়ে ডিভাইড করি যেটা পাবো সেটিই হলো আমার পার ইউনিট সেলিং প্রাইস। অর্থাৎ একক প্রতি উৎপাদন ব্যয় ডিভাইডেড বাই 1 মাইনাস একক প্রতি মুনাফার হার। তো তাহলে এখানে আমরা এখন মানগুলো বসাই। আমরা একক প্রতি উৎপাদন ব্যয় পেয়েছিলাম 26 টাকা, তো 26 টাকাটা বসালাম। এরপরে মুনাফার হার আমরা ধরে নিয়েছি 10%। তো তাহলে এখানে 1 থেকে 10% বাদ দিলে থাকে 0.90। তাহলে 26কে আমরা 0.90 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাই 28 টাকা 89 পয়সা। তাহলে এটি হলো আমার পার ইউনিট সেলিং প্রাইস, অর্থাৎ বিক্রয় মূল্য। আমি 26 টাকা আমার খরচ হয়েছে, কিন্তু আমি প্রাইস সেট করব এখানে 28 টাকা 89 পয়সা। তো তাহলে এখানে আমি যতটুকু মুনাফা করতে চাচ্ছি ততটুকু আমার এখানে অ্যাড করে দেওয়া হলো। তাহলে আমার মুনাফাটা কত টাকা এখানে? 2 টাকা 89 পয়সা। এই যে আমার ব্যয় হলো 26 টাকা, তার সাথে আমি 2 টাকা 89 পয়সা যোগ করলাম, এটি হলো আমার প্লাস অংশ। অর্থাৎ কস্ট ছিল 26, তারপর প্লাস হচ্ছে 2.89, তাহলে টোটাল হলো 28 টাকা 89 পয়সা। এটাই হলো আমার পার ইউনিট সেলিং প্রাইস। তো এই কারণেই এটাকে ব্যয়যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি বলা হয়, অর্থাৎ ব্যয় যা হয়েছে তার সাথে যতটুকু মুনাফা করতে চাচ্ছি সেটা যোগ করে দেওয়া। এরপরে আসি ভারসাম্যবিন্দু মূল্য নির্ধারণ পদ্ধতি। ভারসাম্যবিন্দু মূল্য নির্ধারণ পদ্ধতিটি আসলে ইম্পর্ট্যান্ট একটা ম্যাথডস। এটিও ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ ম্যাথডস এটি। এখানে একজন বাজারজাতকারীকে প্রথমেই তার সঠিক ব্যয়টা বের করে নিতে হয়। তার আয় আর ব্যয় কোন জায়গায় সমান হচ্ছে সেই পয়েন্টটা বের করে নিতে হয়। যে পয়েন্টে গিয়ে আমার আয় আর ব্যয় সমান হয় সেটিই হলো আমার ভারসাম্য বিন্দু। কারণ আমরা সব সময় চাইবো আমার ব্যয়ের চেয়ে যেন আয়টাই বেশি হয়, মানে আয় কম হোক এটা আমরা চাইবো না। তো এই কারণে আমি যদি আমার মানে ভারসাম্য বিন্দু বা পয়েন্টটা ব্রেক ইভেন পয়েন্টটা যদি আমরা বের করে নিয়ে আসতে পারি, তাহলে তার উপরে যদি আমি প্রাইস সেট করি তাহলে সেক্ষেত্রে আমার মুনাফা আসবে। আর যদি আমি মুনাফা করতে না চাই তাহলে আমার যতটুকু উৎপাদন ব্যয় হয়েছে ততটুকুই আমি আমার পণ্যের প্রাইস সেট করতে পারবো। এক্ষেত্রে আমার নো প্রফিট নো লস। এরপরে আসছি ক্রেতাভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। এটিকে আরেকটি নাম বলেছি আমি ভ্যালু বেসড প্রাইসিং স্ট্র্যাটেজি বলে। এটি হলো একটি পণ্য বা সেবাকে ক্রেতা কী পরিমাণ উপলব্ধি করছে বা তার কাছে সেটি কতটুকু মূল্যবান সেটির উপর বেস করেই পণ্য বা সেবাটির প্রাইস সেট করা হয়। অর্থাৎ একজন ক্রেতা কতটুকু ভ্যালু দিচ্ছে পণ্য বা সেবাকে সেটি অনুধাবন করেই একজন বাজারজাতকারী তার পণ্য বা সেবাটির মূল্য নির্ধারণ করে থাকে। এরপরে আসছি প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। এটি হলো নিজের বাজারের চাহিদা বা নিজের ব্যয়ের কথা চিন্তা না করে কম্পিটিটর কিভাবে প্রাইস সেট করছে সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করা। অর্থাৎ এটিকে দুটি ভাগে ভাগ করা হয়, প্রচলিত হার ভিত্তিক মূল্য নির্ধারণ, আরটি হলো দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। তো প্রচলিত হার ভিত্তিক মূল্য নির্ধারণটি হলো আমার পণ্যের বা আমার সমমানের পণ্যের যারা কম্পিটিটর আছে ওই কম্পিটিটররা কতটুকু বা কিভাবে কোন পদ্ধতিতে প্রাইস সেট করছে আমাকে সেভাবেই আমার পণ্য বা সেবার প্রাইস নির্ধারণ করতে হবে। আর দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণটা হচ্ছে নিলামের মতো। এই পণ্য বা সেবার জন্য একটি দাম নির্ধারণ করা থাকে, যে ওই দামের চেয়ে বেশি তারপরে নিলাম ডাকা হয়। যে বেশি মূল্য দিতে রাজি থাকে সেই মূল্যটি নির্ধারণ করে পণ্য বা সেবাটি তাকে হস্তান্তর করা হয়। এখন আমরা আসি চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। এটি হলো ডিমান্ড বেসড প্রাইসিং স্ট্র্যাটেজি। এটি হলো একজন বাজারে পণ্য বা সেবার চাহিদাটি কেমন সেটির উপর বেস করেই পণ্যটির মূল্য নির্ধারণ করা হয়। সচরাচর আমরা জানি চাহিদা বাড়লে দামও বেড়ে যায়, চাহিদা কমলে দামও কমে। তো এর উপর ভিত্তি করেই মূল্য নির্ধারণ করা হয়। ফাইনালি আছে আদার্স কিছু ম্যাথডস। এক্ষেত্রে বলা যায় কিছু কিছু পদ্ধতি আছে
মার্কেটার বা একজন বিক্রেতা এটা পণ্য বা সেবার জন্য ফিক্সড প্রাইস রেডি করে রাখে এবং ক্রেতাকে সেই দাম দিয়েই পণ্যটা কিনতে হয়। এটাকে আমরা বলি নিয়ন্ত্রণাধীন মূল্য নির্ধারণ পদ্ধতি বা অ্যাডমিনিস্ট্রেটেড প্রাইসিং মেথডস। এছাড়া আরও একটি পদ্ধতি আছে, সেটা হলো ক্রেতা বিক্রেতারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে বা সমঝোতার মাধ্যমে পণ্য বা সেবার দাম নির্ধারণ করে। এটিকে বলা হয় নেগোশিয়েটেড প্রাইসিং। তো তাহলে আমরা মূল্য নির্ধারণের সাধারণ পদ্ধতি অর্থাৎ 5টি পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করলাম। প্রথমটি ছিল কস্ট বেসড প্রাইসিং স্ট্র্যাটেজি বা খরচভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। দ্বিতীয়টি হলো ক্রেতাভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি বা কাস্টমার বেসড প্রাইসিং স্ট্র্যাটেজি। 3 নাম্বারটি হলো কম্পিটিটিভ বেসড প্রাইসিং স্ট্র্যাটেজি অর্থাৎ প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। চতুর্থ হলো চাহিদাভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি অর্থাৎ ডিমান্ড বেসড প্রাইসিং স্ট্র্যাটেজি। ফাইনালি অন্যান্য পদ্ধতি বা আদার্স মেথড। কস্ট বেসড প্রাইসিং স্ট্র্যাটেজিকে দুটো ভাগে ভাগ করা হয়। একটি হলো কস্ট প্লাস প্রাইসিং স্ট্র্যাটেজি বা ব্যয়যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি, যেটি খরচ যোগও বলে। দ্বিতীয়টি আছে ব্রেক ইভেন প্রাইসিং বা ভারসাম্যবিন্দু মূল্য নির্ধারণ পদ্ধতি। তারপরে প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণকে দুটো ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে প্রচলিত হার ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি, আরটি হলো দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। তো এই হলো মোটামুটি আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু। এই টপিকগুলো তোমরা তোমাদের বাজারজাতকরণ নীতিমালা যে বইটি আছে সেখানে আরও ডিটেলসে পাবে। এছাড়া বাজারজাতকরণ ব্যবস্থাপনা বা মার্কেটিং ম্যানেজমেন্ট নামেও একটি বই আছে, সেখানেও তোমরা এই ডিটেলস পেয়ে যাবে। তো আজকের ক্লাস এখানের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।